সাদা একটা রোশনি বের হলো, কিছুটা দূর যেয়ে সেটা ড্রাগনের রূপ নিল। আবার সেই ড্রাগন থেকে অনেকগুলো ড্রাগন বের হলো, সেগুলো রাফিবাদে সবার থেকে ছুটে গিয়ে সবাইকে শেষ করে দিল। ড্রাগনের রং হলো লাল ও নীল মিশ্রিত। ড্রাগনটা যখন লিডারটিকে মারতে যাবে তার আগে ওই ব্যক্তি অস্পষ্ট করে বলে উঠল, ড্রাগনিয়া। আমি অতটা আমলে নিলাম না। আমি আবারও সেই জায়গায় চলে আসলাম, আওয়াজ শুনলাম। ফাইটটা কেমন লাগলো আমার? আমি আগে তুমি বলো, কে তুমি? আবার সেই একই প্রশ্ন, আর ভালো লাগে না। বললাম তো আমি তুমি। ভালো করে বলো। তাহলে শুনো, আমি তোমার এঞ্জেল সত্তা। যেতদিন সিল অবস্থায় ছিলাম, কানে কানে একটা কথা বলি। কি? আমি হলাম দ্য ডার্ক প্রিন্স ওরফে ডার্ক লর্ডের যমজ ভাই। আর তোমার একটা সত্তা, এর চেয়ে বেশি কিছু না। আমাকে নিয়ে বেশি কিছু চিন্তা করো না। আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে, নতুন কিছু জানতে পারবে, সময় মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আর কোনোদিন কথা হবে না হয়তো। আজ থেকে আমি তোমার, আমার সকল ক্ষমতাও তোমার। একটা অনুরোধ, আমার জন্য 3-4টা বিয়ে করো। এই বলে সে পুরোপুরি আমার ভিতরে চলে এলো। বলে কি 3-4টা বিয়ে করতে? অ্যাঞ্জেল সত্তা আমার ভিতরে আসাতে অনেক কিছুই আমার সাথে যুক্ত হয়েছে। তার সাথে নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। আমার সাথে কিছু নতুন স্মৃতি যুক্ত হয়েছে, যার সবকিছুই অস্পষ্ট। কিন্তু কেন? আমি এসব ভাবনা ছেড়ে রাফির দিকে তাকালাম। সে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাকে ছোঁয়া মাত্রই সে কয়েক সেকেন্ডের ভিতর হিল হয়ে গেল। আমি কোনো কিছু না ভেবে তাকে ঘাড়ে উঠিয়ে দৌড়াতে শুরু করলাম। আমার স্পিড এখন অনেক, তাই সবকিছু আমার কাছে স্লো মনে হচ্ছে। কয়েক সেকেন্ডের ভিতরেই জঙ্গল থেকে বাহিরে হয়ে এলাম। অতিরিক্ত ঝাঁকুনি খাওয়ার কারণে রাফির জ্ঞান ফিরে আসলো। আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানার আছে অনেক কিছু, তবে এখন না। সঠিক সময় আসুক, তখন দেখা যাবে। রাফি আমাকে জিজ্ঞেস করলো, আমি জ্ঞান হারানোর পর ওইখানে কি হয়েছিল? আমি তাকে সবকিছু বললাম, শুধু অ্যাঞ্জেল সত্তাটার কথাটা এড়িয়ে গেলাম। আমি আজকে আর বাড়িতে যাব না, কারণ রাফি আমার আম্মুকে বলে দিয়েছে আমি আজকে রাফির সাথে থাকবো। রাতে শোয়ার আগে রাফি আমাকে বলল, আমি তোর পাওয়ার অনুভব করতে পারতেছি না কেন? কি জানি, আমি কেমনে বলবো? আমার কাছে ম্যাজিশিয়ানদের পাওয়ার অনুভব করার ক্ষমতা আছে, তবে তার লিমিটেড। ওয়াও, সো কুল। আর কি কি আছে তোর কাছে? আর অনেক কিছু আছে, তা আস্তে আস্তেই জানতে পারবি। আমার অ্যাট্রিবিউট হলো ওয়াটার। তোরটা কি? এই অ্যাট্রিবিউট আবার কি? অ্যাট্রিবিউট হলো সেটাই যেটা সে ব্যবহার করতে পারবে। যাই হোক, এসব পরে জানা যাবে। এখন ঘুমাবো। আজকে অনেক ক্লান্ত লাগতেছে আমাকে, অনেক ক্লান্ত। ঘুমা। আমি আর বেশি কথা বললাম না। রাত বাজে 12টা, অনেক ঘুম ধরছে। আমি একটা বাগানে দাঁড়িয়ে আছি। চারদিকে নাম না জানা হাজারো ফুল আর তার সুবাস ছড়াচ্ছে। বাগানের শেষ দেখা যাচ্ছে না। আমি সামনের দিকে হাঁটতে থাকলাম। কিছুটা দূরে যেয়ে দেখি একজন পুরুষ ও একজন মহিলা বন্দী অবস্থায় পড়ে আছে। আমাকে দেখার পর তারা বলতেছে, আমাদের এখান থেকে উদ্ধার কর বাবা, আমার আর কষ্ট সহ্য করতে পারছি না। কারা আপনারা? আমরা হলাম তোর পি। হঠাৎ তাদের পিছনের দিকের অন্ধকার থেকে দুটো হাত তাদেরকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু তাদের কথাটা যে অসম্পূর্ণ রয়ে গেল। বাগানটি পুরো অন্ধকারে ঢেকে যাচ্ছে। পরিবেশটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। যেগুলোর ফুল কিছুক্ষণ আগে সৌন্দর্য ও সুবাস ছড়াচ্ছিল, সেগুলো এখন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এক একটা মানুষ ঠেকো গাছ যেন। ওই দুটো হাত দুজনকে পুরোপুরি ভাবে নিয়ে যাওয়ার আগে তারা চিৎকার দিয়ে বলে উঠলো, বাঁচাও আমাদের জ্যাকসন। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। ঘামে আমার পুরো শরীর ভিজে গেছে। আমি সেই অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর না করে চিৎকার দিয়ে উঠি, যার ফলে আমার সাথে সাথে রাফিও জেগে যায়। রুমের সাউন্ড প্রুফ হওয়ায় শব্দটা রুমের বাইরে যায়নি। রাফি জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত, চিৎকার দিয়ে উঠলি কেন? স্বপ্ন দেখে। আর তুই তো জানিস। ও, তাহলে এখন ঘুমা। না রে, এখন আর ঘুমাবো না। আচ্ছা, আমি কি এইগুলো থেকে মুক্তি পাবো না? সময় যখন আসবে বুঝতে পারবি। আর এগুলো এক একটা ইঙ্গিত। তোর পেঁচালো কথা আর বুঝতে পারলাম না। রাফির বাড়িতে থাকে রাফি আর রাফির মা। রাফির বাবা কি জানি কাজ করে, তারা বাসায় আসে না। খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। কলেজে যাব আজকে। বাড়িতে এসে রেডি হয়ে নিলাম। তারপর আমি আর রাফি একসাথে কলেজে চলে আসলাম। কলেজ শেষে বাসায় আসলাম। এখন একটু রেস্ট নিব। বিকেল থেকে অনেক কাজ পড়ে আছে। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। রাফির সাথে যাবো আজকে, আবার ওই জঙ্গলে। পাওয়ার তো পেলে হবে না, তার ব্যবহার করাটাও শিখতে হবে। আবার
চলে আসলাম কালকের ওই একই জায়গাতে। কালকের ফাইটের জন্য অনেকটা জায়গা পুরো ফাঁকা হয়ে আছে। ঘন জঙ্গলের ঠিক মাঝখানে এমন একটা ফাঁকা জায়গা থাকবে, সেটা হয়তো কারো মাথাতেও আসবে না। রাফি বলল, শোন, তোকে ম্যাজিক করতে হলে প্রথমে জানতে হবে তুই কোন অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষ বা তোর অ্যাট্রিবিউটটা কি। এই অ্যাট্রিবিউট কত প্রকার? অ্যাট্রিবিউট প্রধানত 4 প্রকার, যেগুলো হলো ফায়ার, ওয়াটার আর তাছাড়াও আরো অনেক সাব অ্যাট্রিবিউট আছে, যেমন ডার্ক, লাইট, ট্রি ইত্যাদি। এছাড়াও কিছু নানান অ্যাট্রিবিউট আছে, যেমন গ্র্যাভিটি, ক্রিয়েশন এবং বাদে অ্যাট্রিবিউট জানার তোকে চিন্তা করতে হবে তুই কোনটা বেশি ভালোবাসিস। যেমন এই দেখ আমার আইস। রাফি তার হাতে একটা বরফের বল তৈরি করলো, যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আমিও কি এমন করতে পারবো? রাফি আবারও বলল, নে এইবার চেষ্টা কর। আচ্ছা দেখি, চেষ্টা করি। রাফি আমাকে দেখিয়ে দিল কিভাবে কি করতে হয়, আর আমি মাঠে বসে পড়লাম। দু চোখ বন্ধ করে বসে আছি, নিজের মনকে চিন্তা শূন্য করে রাখার চেষ্টা করছি। 8 ঘন্টা হলো এইরকম ভাবে বসে আছি, তবুও মনকে চিন্তা শূন্য করতে পারছি না। আসলেই এই জিনিসটা বড়ই কঠিন ব্যাপার। আরো কিছুক্ষণ বসে থাকার পর মনের চিন্তাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, সেখানে ভরে যাচ্ছে অন্ধকারে। আসলে মনকে চিন্তা শূন্য করার জন্য যে পরিবেশটা হওয়া দরকার নীরব, নিস্তব্ধ, যেখানে কোনো কোলাহল নেই। আসলেই সেখানে হারিয়ে যেতে ইচ্ছে করবে, কিন্তু আমার কাছে তেমন একটা সুযোগ নেই। তবুও চেষ্টা চালিয়ে যেতে অসুবিধা কি? একটা সময় বুঝতে পারলাম আমার মনের ভিতর কোনো চিন্তা নেই, আমি অন্ধকারকে অনুভব করতে পারতেছি। হঠাৎ সেখানে আগুন জ্বলে উঠলো, আর আমার চোখ অটোমেটিক্যালি খুলে গেল। আমি এইদিক ওইদিকে তাকিয়ে রাফিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু না, রাফিকে খুঁজে পেলাম না। রাফি বলল, দোস্ত উপরের দিকে তাকা। ওয়াও দোস্ত, সো কুল, তুই কেমনে এটা করলি? তুই চেষ্টা করলেও তুই পারবি। ওয়াও দোস্ত, সো কুল, তুই কেমনে এটা করলি? রাফি এতক্ষণ মাটি থেকে উপরে উঠতেছিল ডানা ব্যবহার করে। তার ডানা দেখতে কালো। মাটিতে নেমে বলল, তুই চেষ্টা করলে তুইও পারবি। তোকে প্রথমে জানতে হবে তুই কোন গোত্রে। আমাদের ওয়ার্ল্ডে প্রধানত 4 প্রকার গোত্র আছে, তা হলো ডেভিল, অ্যাঞ্জেল, ভ্যাম্পায়ার। এছাড়াও আরো কয়েকটা গোত্র ছিল, সেগুলো কয়েক হাজার বছর আগে কোনো একটা অজ্ঞাত কারণে হঠাৎ করে উধাও হয়ে গেছে। তার মধ্যে একটা হলো জায়েন্ট। আমার গোত্র হলো ডেভিল, মানে হলো আমি একজন ডেভিল। আমার গোত্রটা তাহলে কি? তোকে আর কোনো কিছু করতে হবে না, আমি যা জানি আমরা দুজন হলাম ডেভিল। তবুও তোর ডানা বের করতে সমস্যা কোথায়? কিভাবে ডানা বের করব? ডানা বের করার জন্য তোকে প্রথমে মনে সাহস রাখতে হবে যে তুইও ডানা বাহির করতে পারবি। তারপর তোকে তোর ডানাকে অনুভব করতে হবে মন থেকে। দেখি, নে শুরু কর। ওর কথা মতো আমিও করতে থাকলাম। রাফি ওর 4 ডানা মেলে দিয়েছে আকাশে। অনেকক্ষণ যাবৎ ডানা অনুভব করতে চাইলাম, কিন্তু না, ডানা তো বাইরে হচ্ছে না। বিরক্ত হয়ে বললাম, দোস্ত, ডানা তো বাইরে হচ্ছে না। তুই মন থেকে করিসনি, মন থেকে করার চেষ্টা কর। এত মন যদি খরচ করি তাহলে আমার বউকে কি দিব? তার জন্য তো একটু বাঁচিয়ে রাখতে হবে। ওই চুপ কর আর সিরিয়াস হয়ে করার চেষ্টা কর, তাহলেই হবে। না, অনেক খেলা করেছি, আর না, এইবার সিরিয়াস হলাম আর চেষ্টা করতে থাকলাম। কিছুক্ষণ যাওয়ার পর মনে হলো আমার পিঠের সাথে কিছু যুক্ত হয়েছে, বা আমার পিঠ ছিঁড়ে বের হয়ে আসছে। আমি আস্তে আস্তে মাটি থেকে উপরে উঠতেছি। আমি চোখ খোলা মাত্রই মাটিতে ধূপ করে পড়লাম। মাটি থেকে উঠে দাঁড়ালাম। রাফি নিচে নেমে আসলো, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কিছুই বুঝলাম না আমার দিকে অবাক হয়ে তাকানোর কি আছে। আমি বললাম, ওই রকম করে তাকিয়ে কি দেখি? তোর পিছে তাকিয়ে দেখ। কি আছে আমার পিছে? আমার পিছের দিকে তাকালাম। আমি পিছনের দিকে তাকালাম। আমার পিছে তাকিয়ে দেখলাম বড় বড় 4টা ডানা। ডান পাশে প্রথমে সাদা ডানা, তারপর কালো ডানা, আর বাম পাশে প্রথমে কালো আর পরে সাদা ডানা। আমি তা দেখে চিৎকার দিয়ে উঠলাম, ইয়াহু, আমার ডানা আছে! কি যে খুশি লাগতেছে! ঢাক্কি চিকি রে বাবা! ওই, তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি বুঝতে পারছি না, ডেভিলদের ডানা হয় কালো, কিন্তু তোরটা কালো সাদা কেন? আরে বাদ দে তো এইগুলো কথা। আচ্ছা দোস্ত, এখন আর কিছু করব না, এমনিতেই সন্ধ্যা হয়ে আসতেছে। ঠিক আছে, চল বাসার দিকে যাওয়া যাক। এইবার আমরা দুজন সুপার স্পিডে দৌড়াতে শুরু করলাম। ফলে কয়েক মিনিটের ভিতরেই জঙ্গলের শেষ প্রান্তে এসে পড়লাম। আর না দৌড়ে স্বাভাবিকভাবে হাঁটতে লাগলাম। রাফি বলতে শুরু করলো, তোরে আমাদের দুনিয়া সম্পর্কে কিছু ধারণা দিই। বল দোস্ত। আচ্ছা, তুই অন্ধকারের ভিতরে কি দেখছিলি? আগুন। তোরটা? ওয়াও, সো কুল। আইস মূলত ওয়াটার অ্যাট্রিবিউটের একটা সাব অ্যাট্রিবিউট, যেটা দ্বারা পানিকে ব্যবহার করে বরফকে যে কোনো রূপ দেওয়া যায়, তবে যাদের ওয়াটার আর আইস বানাতে পারে না। তারপর তুই যেভাবে তার অ্যাট্রিবিউট সম্পর্কে জানলি, এটা আমাদের ওয়ার্ল্ডের প্রাচীন একটা পদ্ধতি। এটাকে অনেক সময় লাগে, এখন উন্নতি হয়েছে। ওয়াও দোস্ত,
সবকিছু সত্যি অসাধারণ। তুই এত কিছু জানিস কিভাবে? কারণ আমার বাবা, তোর বাবা, ভাই ও ভার্সিটির প্রিন্সিপাল। তাহলে তো সেই রাফিকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম। একটা রুমে দুইটা মানুষ দাঁড়িয়ে, তারা নিজেদের মাঝে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। তাদের ভিতরে একজন বলে উঠল, জ্যাকের ভিতরে কি লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে? আব্বু, তবে আমি অবাক হয়েছি এইটা দেখে। যে পদ্ধতিতে আমরা জানতে 3 দিন লেগেছিল, সেটা ও মাত্র 1 ঘন্টায় করে ফেললো। এটা তো জানোই, সে সবার ব্যতিক্রম। সেটা অবশ্য ঠিক। তার বেসিক ট্রেনিং কত দূর চললো? এখনো ট্রেনিং শুরু করেনি। আমার মনে হচ্ছে তুমি যদি তাকে ট্রেনিং দাও তাহলে ভালো হবে। তুমি ওকে বেসিকটা শিখাও, তারপর সঠিক সময় আসলে আমি ওকে ট্রেনিং দিব। তবে আমি সবচেয়ে অবাক এবং আশ্চর্য হয়েছি তার একটা জিনিস দেখে। কি সেটা? তারপর ছেলেটি তার আব্বুর কানে কি জানি বলল। সেই কথাটা শুনে লোকটা তড়িঘড়ি করে রুমের এক কোনায় রাখা বুক সেলফের দিকে গেল। সেখান থেকে একটা বই বের করে বই থেকে কিছু একটা খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর লোকটার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল আর মৃদু চিৎকার দিয়ে বলল, ডার্ক লর্ড। আজকেও ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। ম্যাজিক জিনিসটা আমার কাছে নতুন, কারণ এইসব কিছুই মানুষের কল্পনা, আর সেই কল্পনাটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের দুয়ারিতে আছি। রাফি বলল, আজকের ট্রেনিংটা শুরু করা যাক। আমরা আবার ট্রেনিং করতে শুরু করলাম। রাফি আমাকে শিখাচ্ছে কিভাবে কি করতে হবে, আমিও তা সেভাবেই করার চেষ্টা করছি। সত্যি এইসব আমার কাছে অসাধারণ লাগছে। রাফি তার ডানা মেলে আকাশে উঠতেছে, আমাকেও সে ডানা মেলাতে বলল। আমি আবার কালকের মতো ডানা মেলাতে চেষ্টা করলাম। রাফি নিচে নেমে আসলো। কালকের মতোই সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে আমার পিছনে কি জানি দেখতেছে। আমি পিছনের দিকে তাকালাম, আমার পিঠে 4টা ডানা বের হয়েছে, তবে ডানাগুলো রাফির ডানা থেকে আলাদা আর বড় বড়। সব থেকে অবাক করা বিষয় হলো ডানাগুলোর কালার পুরো সাদা। কালকে 2টো কালো আর 2টো সাদা ছিল, কিন্তু আজকে 4টাই সাদা। কিন্তু কেন? আমি কিছুই বুঝতে পারছি না। এরকম কেন হচ্ছে? আমিও অনেক অবাক হয়েছি, কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না। রাফি বলল, আমি কিছুতেই বুঝতে পারতেছি না তোর সাথে এরকম কেন হচ্ছে। আরে বাদ দে তো দোস্ত, যা হবে দেখা যাবে। রাফি কিছুক্ষণ কি জানি ভাবলো, তারপর বলল, ঠিক আছে। তারপর রাফি আমাকে ট্রেনিং দিতে লাগলো, আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে কি আমি, কি আমার পরিচয়। এইভাবেই কিছুদিন আমার ট্রেনিং চললো। আমি এখন অনেক কিছুই করতে পারি, আগুন দিয়ে যে কোনো জিনিস বানাতে পারি। তারপর অনেকগুলো স্পেল আছে, তার ভিতরে কিছুগুলোর ব্যবহারও করতে পারি। রাফির মাস্টার ওকে বলেছে, তুমি যত ট্রেনিং করবা তুমি তত শক্তিশালী হতে পারবা। কিন্তু আমার তো ফাইটিং করতে মন চাচ্ছে। এইসব ট্রেনিং ভালো লাগতেছে না। ট্রেনিং একটা বোরিং জিনিস, এতে করে নিজের ভিতরে সবকিছু করতে হয়, কিন্তু ফাইটিং অন্যের কাছে কি জানি না, আমার কাছে ফাইটিং একটা অন্যরকম জিনিস। ছোটবেলাতে আমাকে কেউ সাথে নেয়নি খেলায়, আমি দুর্বল ছিলাম বলে। এখন তাদেরকে দেখিয়ে দিতে ইচ্ছে করতেছে যে আমিও কিছু পারি। ফাইটিং এ ছোটবেলা থেকেই আমার অন্যরকম একটা ইন্টারেস্ট আছে। আমার কাছে ফাইটিংটা বলতে মূল কথায় হার বা জিত নয়। ফাইটিং বলতে বুঝি নিজের প্রতিপক্ষকে বোঝা, জানা তার পরিপ্রেক্ষিতে তুমি কতটা শক্তিশালী। আমি বললাম, দোস্ত এইসব ট্রেনিং আর ভালো লাগতেছে না। তুই যত ট্রেনিং করবি তত শক্তিশালী হবি। কিন্তু আমাকে এইসব বোরিং লাগতেছে। আমরা সবাই ট্রেনিং করি, বড় হয়েছি। কিন্তু আমি তো আর তোদের মতো না, আমি ব্যতিক্রম। মানে ছোটবেলা থেকে ট্রেনিং এর সুযোগটা পাইনি, আমাকে তো ফাইটিং করতে ইচ্ছে করতেছে। তাহলে নে আমার সাথে ফাইটিং কর। না, তোর সাথে ফাইটিং করব না, কারণ তুই নিজের সবটা দিয়ে লড়বি না, আর না আমি লড়বো। আমার তো ফাইটিং করার জন্য অজানা একটা প্রতিপক্ষ লাগবে, যা তুই হতে পারবি না। আজকে আমার সাথে ফাইট কর, তারপর আমি দেখব। সেটা অবশ্য ঠিক বলেছিস, তবে আজকে আমার সাথে ফাইট কর, তারপর আমি দেখবনি কি করা যায়। সেটা অবশ্য ঠিক বলেছি। আমরা দুজনের মুখোমুখি দাঁড়িয়ে আছি। প্রথমে আমি রাফিকে অ্যাটাক করব, আর রাফি তা আটকাবে। তারপর আবার রাফি অ্যাটাক করবে, আর আমি আটকাবো। এইরকম ভাবেই ফাইট করব। আমি আমার হাতে একটা ফায়ার বল বানালাম, তারপর সেটা রাফির দিকে ছুড়ে দিলাম। রাফি নিজের সামনে একটা আইস ফল বানালো। আবার আমি আগুন দিয়ে তলোয়ার বানালাম, ও সেগুলো পানি দিয়ে শেষ করে দিল। আমি যেগুলো স্পেল জানি তা ঠিক মতন ব্যবহার করতে পারি না। ধরা যায় আমি কোনো স্পেলই জানি না, যা পারি শুধু এই ফায়ার দিয়েই। অনেকক্ষণ ধরেই এই ফাইট প্লাস ট্রেনিং করলাম, আর করতে ভালো লাগছে না। অবশ্য সন্ধ্যা হয়ে আসতেছে। রাফিকে বললাম, দোস্ত আর ভালো লাগতেছে না,
আচ্ছা চল, করা লাগবে না। চল। আমরা জঙ্গল থেকে বের হয়ে আসলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি। রাফি বলল, দোস্ত তুই তো ফাইটিং করতে চাস তাই না? কিন্তু কিভাবে? উপায় একটা আছে, তবে কি দোস্ত? তবে তোকে আমাদের দুনিয়াতে যেতে হবে। সত্যি? কিন্তু কিভাবে? তুই যাবি, কিন্তু তোর মা বাবাকে কি বলবি? সেটার ব্যবস্থা আমি করে নিবনি। আচ্ছা, কি হয় না হয় আমাকে জানাস। ভালোই ভালোই তো বললাম ব্যবস্থা করে নিব, কিন্তু বাবা আবুকে ম্যানেজ করা গেলেও আম্মুকে কি বলবো? যা হয় হবে। তবুও আমি আম্মুকে ম্যানেজ করেই ছাড়বো। বাড়িতে চলে এসেছি, এখন মাথায় আসতেছে না কি বলবো। তবুও কিছু একটা তো বলতেই হবে। আব্বু আম্মু আর আপু ডাইনিং রুমে বসে আছে, আমিও সেখানে বসলাম। আব্বু বলল, কিছু কি বলবে নিহান? আব্বু আমি কিছু বলতে চাই, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আমি বুঝতে পেরেছি কি বলবে, ওয়েট 1 মিনিট। আব্বু কথাটা বলার পর আমাদের চারপাশটা হঠাৎ করে সাদা হয়ে পড়লো, যার দরুন আমরা সবাই চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর আমি চোখ মেলে দেখলাম অন্য একটা জায়গায় এসে পড়েছি। আমি ভালো করেই বুঝতে পেরেছি আব্বু আমাদের টেলিপোর্ট করে এখানে এনেছে। আমি অবাক চোখে আব্বুর দিকে তাকিয়ে আছি। তাহলে কি আব্বু আমার মতো? এটা তার আসল দুনিয়া না? কোনো কিছু আমার মাথায় ঢুকছে না, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কারো ম্যাজিক মিডিয়াম লেভেলের গেলে সে টেলিপোর্ট হতে পারবে না, আর যদি আশেপাশের মানুষকে টেলিপোর্ট করতে চায় তাহলে তো তাকে হাই লেভেলের ম্যাজিশিয়ান হতে হবে। আর এইরকম করে দেখতে গেলে আমার ম্যাজিকের লেভেল লো, কারণ আমি কোনো স্পেল ইউজ করতে পারি না। যা পারি তাই শুধুমাত্র ফায়ার দিয়ে। আবার দেখতে গেলে আমার ফায়ার মিডিয়াম লেভেলের। কোনো এক্সট্রিম লেভেলের ম্যাজিক ইউজার পুরো এই শহরের মানুষকে টেলিপোর্ট করতে পারে, এইটা শুধু গডরা করতে পারে। আবার একটা দেশের মানুষকে হাই এক্সট্রিম লেভেলের ম্যাজিশিয়ান টেলিপোর্ট করতে পারবে, যা খুব কম গডেরাই পারবে। তবে তথাকথিত আছে যে একজন গড একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন ভবিষ্যতে একজন লোক আসবে যে আনলিমিটেড এক্সট্রিম ম্যাজিশিয়ান হবে। যখন ভালো ধ্বংসের পথে, চারদিকে অত্যাচার শুরু হবে, তখন তার আবির্ভাব হবে। তোমার লোকেরা আমাকে ধোঁকা দিলে আমার কোনো আফসোস নাই, তবে তার অপেক্ষা করো, সে আসবেই। এরপর আর লেখা নেই। এখানে আরো বলা হয়েছে সে পুরো একটা দুনিয়ার মানুষকে টেলিপোর্ট করতে পারবে। আব্বু আমার সামনে দাঁড়িয়ে আছে, তার গায়ে উজ্জ্বল বর্ণের পোশাক। হঠাৎ করেই আম্মুর চোখ কালো হয়ে উঠলো, তার গায়েও একটা কাপড় চলে আসলো যেটা কালোর মাঝে লাল রঙের। আব্বু বলল, ঈশা তুমিও আমাদের রুমে আসো। ঈশাপুর গায়ে কালো সাদা মিশ্রিত কাপড় চলে আসলো। সবার চোখ এখনো স্বাভাবিক আছে। আব্বুর পিঠে 4টা সাদা ডানা, আম্মুর পিঠে 4টা কালো ডানা। ঈশাপুর পিঠে কালো 2টা আর সাদা 2টা ডানা। তারপর আমার সামনে দাঁড়িয়ে আছে আম্মু, আব্বু আর ঈশা আপু। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে আম্মু ডেভিল, আপু অ্যাঞ্জেল, আর ঈশা আপু ডেভিল অ্যাঞ্জেল। আসলে ডেভিল অ্যাঞ্জেল বলে কোনো জাতি নেই। ডেভিল আর অ্যাঞ্জেলের মিলিত সন্তান কিরকম হবে ভাবতেই এটা মাথায় চলে আসলো, তাই এইটা নাম দিয়ে দিলাম। ডেভিল আর অ্যাঞ্জেলদের সৃষ্টির অনেক পর থেকেই যুদ্ধ লেগে আছে, তবে সৃষ্টির কয়েক লক্ষ বছর এইরকম ছিল না। তারা মিলেমিশে থাকতো, কিন্তু হঠাৎ একদিনই তাদের মাঝে যুদ্ধ লেগে যায় অজানা এক কারণে। তখনই যে মনে করে অ্যাঞ্জেল বলতেই ভালো আর ডেভিল বলতেই খারাপ, তা কিন্তু না। মানুষদের ভিতরে যেমন ভালো খারাপ আছে, তেমনি ডেভিল আর অ্যাঞ্জেলদের ভিতরেও ভালো খারাপ লোক আছে। মূলত সবার ভিতরে এইসব আছে, যার দরুন কেউ ভালো আর কেউ খারাপ হয়। আসলে যার চিন্তা ভাবনা যেরকম সে সেরকমই হবে, এটা চিরন্তন সত্য। এইসব নিয়ে আর ব্যাখ্যা না করি আমি আমার রিয়েল রূপে চলে আসলাম। আমার দুটো চোখ সাদা হয়ে গেল, গায়ে কালো সাদা আর লাল মিশ্রিত একটা কাপড় চলে এলো, আর পিঠে 4টা সাদা ডানা বের হয়ে আসলো। আব্বু বলল, এখন বলো কি জানতে চাও? আমি কে, কি আমার পরিচয়? এই 2টো প্রশ্ন বাদে প্রশ্ন করো, আমি শুধু একটা প্রশ্নের উত্তর দিব। আমার আসল বাবা মা কে? তোমার আসল বাবা মা আমরা না, তবে বলে রাখি তারা ছিল অসাধারণ কিছু। তোমার মা আমার বোন, আর তোমার বাবা তোমার আম্মুর ভাই। আর নিজে খুঁজে নাও তুমি কে, কি তোমার পরিচয়। আমার দায়িত্ব ছিল তোমাকে বড় করে তোলার। আমি জানতাম আজকে এই দিনটা আসবে, তাই আমি সবকিছু প্রস্তুত করে রেখেছি। আমি আর বেশি কিছু বললাম না। অনুমতি যখন পেয়ে গেছি তখন আর দেরি কিসে। তবুও আজকের রাতটা দেরি করতে হবে। আব্বু আবার আমাদের টেলিপোর্ট করে ডাইনিং রুমে নিয়ে আসলেন। ইস,
আব্বু বললাম, উনি তো আমার মামা, তবুও কি করব, পুরনো অভ্যাস ছাড়া বড় দায়। আমরা সবাই এখন সাধারণ রূপে আছি। এখানে আসার পরই আম্মু কান্না করতে শুরু করে দিলেন। অন্যান্য মহিলাদের মতো হাউমাউ করে কান্না না করে নীরবে চোখের পানি ফেললেন। তা কেউ টের না পেলেও আমি টের পেলাম। তাই আম্মুর কাছে গিয়ে চোখের পানি মুছে দিয়ে বললাম, আম্মু এইভাবে কান্না করতেছো কেন? ডেবিলারে যাওয়ার পর আমাদেরকে ভুলে যাবি তাই না? আর আমাকে আম্মু বলে ডাকবি না। আমাকে তো তোর আর মনে থাকবে না। আম্মু, তুমি আমার আম্মু ছিলে, আছো আর থাকবেও। তাহলে আমি তোমাকে কেন ভুলে যাব? তুমি তো আমার মিষ্টি আম্মু। এইবার একটু হাসো তো দেখি। এইবার আম্মু না চাইতেও হেসে দিল। তুই আমারই ছেলে। আম্মু, আচ্ছা এই ডেভিলারটা কি? আমাদের গ্রহের নাম ডেভিলার, যেমন এইটার নাম পৃথিবী। ও, ওই গ্রহটা কিরকম? সেটা না হয় ওইখানে যেয়ে দেখে নিস। যাই হোক, অনেক হয়েছে কথা। এখন সবাই ঘুমাতে চলো। কালকে নিহানের আবার কাপড়গুলো গুছিয়ে দিতে হবে। তোমরা দুই ভাই বোন ঘুমাতে যাও। তারপর আমরা সবাই ঘুমাতে গেলাম। সকাল থেকে আম্মুকে অনেক ব্যস্ত দেখাচ্ছে। তিনি আমার জন্য অনেক কিছু রান্না করতেছেন। রাফিকে ডেকেছি, ও কাপড় চোপড় গুছিয়ে আমার বাসায় চলে আসতেছে। আব্বু আমাকে একটা আংটি দিয়েছে। মূলত এটা আংটি হলেও এর ভিতরে স্পেস তৈরি করা আছে, যার ভিতরে অনেক কিছু রেখে দেওয়া যায়। ডেভিলারে মূলত এটা ব্যবহার করা হয় কাপড় রাখার জন্য, গুরুত্বপূর্ণ কোনো জিনিস রাখার জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্যই। আব্বুর থেকে অনেক কিছু জানতে পারলাম ডেভিলার সম্পর্কে। ডেভিলারের মানুষ পৃথিবীর মতোই দেখতে। অত কিছু না বলি, আস্তে আস্তে সবই জানতে পারবেন ডেভিলার সম্পর্কে। আমার তো আর তরই সইছে না।